আচ্ছা, অনেকজনই জয়েন করে গেছেন, তো এবার ক্লাসটা আমরা শুরু করা যাক। আহ আজকে আমরা যেটা নিয়ে কন্টিনিউ করব, আগের দিন যেটা শুরু করেছিলাম, হ্যাঁ, ভিটামিনস গুলো নিয়ে আগের দিন আমরা পড়ছিলাম, তো সেটারই আজকে কন্টিনিউয়েশন হবে। আগের দিনকে আমরা দুটো ফ্যাট সলিউবল ভিটামিন নিয়ে আলোচনা করেছিলাম, ভিটামিন এ আর ভিটামিন ই। আজকে আমরা বাকি দুটো নিয়ে কথা বলবো, which is ভিটামিন ডি এবং ভিটামিন কে। ঠিক আছে? তো তার আগে যারা যারা আনমিউটেড রয়েছে একটু মিউট করে দেবেন প্লিজ। আচ্ছা, প্রথমেই শুরু করা যাক ভিটামিন ডি নিয়ে। হুম? ভিটামিন ডি নিয়ে যখন কথা বলবো, তখন বলতে হয় যে সব থেকে রেয়ার যদি কোনো ভিটামিন হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে, বা সব থেকে রেয়ার ফ্যাট সলিউবল ভিটামিনটা যদি বলি, তাহলে সেটা হচ্ছে এই ভিটামিন ডি। কেন? আচ্ছা, কেউ বোধ আনমিউট রয়েছেন, প্লিজ মিউট করে রাখুন। কেন? কারণ এই ভিটামিন ডিটাকে, রূপা বলে কেউ একজন আনমিউট রয়েছেন, আমি মিউট করে দিচ্ছি, প্লিজ এটা একটু খেয়াল রাখুন। অডিও ভিডিও সবটাই কিন্তু প্রত্যেকে অফ রাখবেন, হ্যাঁ, কারোর অডিও ভিডিও যেন ওপেন না থাকে। সো এবার কথা হচ্ছে ভিটামিন ডি কেন বলছি দ্য রেয়ারেস্ট ভিটামিন। কারণ এই ভিটামিনটা আমরা যেটা থেকে পেয়ে থাকি, দ্যাট ইজ সানলাইট। প্রচুর সানলাইট রয়েছে, তাও কেন রেয়ার? কারণ আমরা সানলাইটে এক্সপোজড হই না, সেই জন্য এই ভিটামিনটা অনেক সময় আমাদের ডেফিসিয়েন্সি দেখা যায়। আর যেহেতু এই ভিটামিনটাকে আমরা সানলাইট থেকে পেয়ে থাকি, তাই একে বলা হয় সানশাইন ভিটামিন। ঠিক আছে? কারণ সানলাইট, সানের যে ইউভি রেজ রয়েছে, সেই ইউভি রেজ থেকে কিন্তু আমাদের বডিতে এই ভিটামিন ডি সিনথেসিস হয়। ঠিক আছে? ভিটামিন ডি যখন সিনথেসিস হচ্ছে, তখন তার জন্য তিনটে স্টেপ থাকে। একটা হচ্ছে আমাদের স্কিন, ওকে, আরেকটা হচ্ছে আমাদের লিভার, আরেকটা হচ্ছে আমাদের কিডনি। এই তিনটে স্টেপ যদি, মানে এই তিনটে অর্গানের মাধ্যমে এই যে সানলাইট থেকে যেটা পেলাম, তখন কিন্তু আমরা ভিটামিন পাইনি, সানলাইট থেকে আমরা নর্মালি ইউভি রেজ পেয়েছি। সেই ইউভি রেজটা প্রথমে আমার স্কিন অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব করার পরে সেটা চলে যাবে আমার লিভারের মধ্যে। লিভার সেটাকে ইনঅ্যাক্টিভ ফর্মে ট্রান্সপোর্ট করবে। লিভার যখন ইনঅ্যাক্টিভ রয়েছে, মানে লিভারে যেটা তৈরি হলো সেটা যখন ইনঅ্যাক্টিভ রয়েছে, এই ইনঅ্যাক্টিভ ফর্মটা আবার চলে যাবে কিডনির মধ্যে, ব্লাডের মাধ্যমে। ব্লাডের মাধ্যমে পুরোটা কিন্তু ট্রান্সপোর্ট হচ্ছে, কিডনির মধ্যে চলে যাবে। কিডনি এটাকে অ্যাকচুয়ালি অ্যাক্টিভেট করবে। হুম? যখন কিডনি একে অ্যাক্টিভেট করলো, ফাইনালি সে এসে আমাদের লিভারে স্টোর হবে। ঠিক আছে? তাই এক্ষেত্রে বলা যেতে পারে, যদি কোনো কারণে আমাদের হ্যাঁ, আচ্ছা, তাই বলা যেতে পারে যদি কোনো কারণে এই যে তিনটে স্টেপ বললাম, এই তিনটে স্টেপের মধ্যে কোনো একটাতে যদি প্রবলেম দেখা যায়, তাহলেই আমাদের ভিটামিনের ডেফিসিয়েন্সি হবে। তার মানে কি? যদি আমি স্কিনে এক্সপোজড করছি না, সান রেজ লাগাচ্ছি না স্কিনে, তার মানে ফার্স্ট যে স্টেপটা সেটাই হলো না, আমাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে। হুম? এবং সব থেকে বড় কথা হচ্ছে, কেন হচ্ছে এই ডেফিসিয়েন্সিটা, কেন আমরা স্কিনে সানরেজ এক্সপোজড হচ্ছে না? কারণ আমরা ম্যাক্সিমাম ইনডোর অ্যাক্টিভিটিস করছি, আউটডোর অ্যাক্টিভিটি আমাদের খুব একটা হচ্ছে না। যদিও বা আউটডোর অ্যাক্টিভিটি হচ্ছে, তাও আমরা আমাদের পুরো বডিকে একটা মানে ঢেকে রাখছি, যাতে করে সান রেজ, মানে প্রচন্ড রোদেতে যাতে ট্যান না পড়ে যায়, সেই জন্য আমরা ফুল স্লিভস পরছি বা মাস্ক পরে থাকছি, স্কার্ফ দিয়ে কভার করে রাখছি নিজেদেরকে, অথবা সানস্ক্রিন ইউজ করছি। তার ফলে কি হলো, একটা ব্যারিয়ার ক্রিয়েট হয়ে গেল, স্কিনের উপরে একটা ব্যারিয়ার ক্রিয়েট হয়েছে, যার কারণে সান রেজটা ডাইরেক্টলি স্কিনের সাথে কন্ট্যাক্ট করতে পারছে না, তো অ্যাবজর্পশন হবে না এবং ডেফিসিয়েন্সি হবে। সেই জন্যই একে বলা হচ্ছে রেয়ারেস্ট। কারণ সানলাইট ছাড়া
আর অন্য কোথাও থেকে কিন্তু আমরা সেভাবে ভিটামিন ডি পাবো না। ভিটামিন ডি এর আমরা দুটো ফর্ম দেখে থাকি, ঠিক আছে? ভিটামিন ডি এর ক্ষেত্রে যে দুটো ফর্ম দেখছি, একটা অবশ্যই প্লান্ট সোর্স আর একটা অ্যানিমাল সোর্স। প্রতিটা ফুডেরই আমরা তাই পড়েছি, একটা অ্যানিমাল সোর্স একটা প্লান্ট সোর্স, এইটা পড়েছি। এই যে প্লান্ট সোর্সটা বলছি, এই প্লান্ট সোর্সটা ভীষণ রেয়ার, আমরা খাই না। ম্যাম, একটা কথা বলছি, একজন ভিডিও অন করে আছে, তার জন্য একটু অসুবিধা হচ্ছে, মানে ওই জায়গায় একটু নজরটা যাচ্ছে। তো তো আপনি একটু যদি ভিডিও অন বলতেন। রয়েছে কারোর? হ্যাঁ ম্যাম, আচ্ছা রূপা ম্যাডামের আছে। ঠিক আছে, আমি চেক করছি, জাস্ট ওয়েট করুন। সো প্লান্ট সোর্সের কথা বলছি, প্লান্ট সোর্সটাকে আমরা একেবারেই ভিটামিন ডি এর জন্য নেগলিজেবল মনে করি। কেন? কারণ যেই প্লান্ট সোর্সের মধ্যে ভিটামিন ডি পাই সেটা আমরা খাই না। ফাঙ্গির মধ্যে পাচ্ছি, শৈবালের মধ্যে পাচ্ছি, অ্যালগির মধ্যে পাচ্ছি, বেসিক্যালি ফাঙ্গির মধ্যে পাচ্ছি, এগুলো আমরা খাই না। তাই এটাকে আমরা ভিটামিন ডি এর সোর্স হিসেবে ভাববো না। এবং এই প্লান্ট সোর্সের মধ্যে আমরা যেটা পাই সেটা হচ্ছে ডি2। ভিটামিন ডি এর দুটো ফর্ম থাকে, একটা ডি2 আর একটা ডি3। আমরা এখান থেকে কি পাচ্ছি? ডি2, বা এর নাম হচ্ছে আর্গো ক্যালসিফেরল, ঠিক আছে? ডি2 এর নামটা কি? আর্গো ক্যালসিফেরল। এটা আমরা খাচ্ছি না, তাই প্লান্ট সোর্স কে ছেড়ে দিলাম। বাকি রইল কে? অ্যানিমাল সোর্স। অ্যানিমাল সোর্সের মধ্যে যেটা পাই নোন অ্যাজ ডি3। কার মধ্যে অ্যানিমাল সোর্স মানে কে? ডিম বা মাছ, এইগুলোর মধ্যে, মাছ মাংস ডিম, এইগুলোর মধ্যে আমরা ভিটামিন ডি3 পেয়ে থাকি। এর নাম কি? ইট ইজ নোন অ্যাজ কোলে ক্যালসিফেরল, ঠিক আছে? কোলে ক্যালসিফেরল। তাহলে অ্যানিমাল সোর্সে পাওয়া সত্ত্বেও কেন বলছি রেয়ার? কারণ অ্যানিমাল সোর্স থেকে ভীষণ কম পরিমাণে পাই, যেটা আমার বডির জন্য একেবারেই সাফিসিয়েন্ট নয়। আমি প্রচুর অ্যানিমাল বডি, মানে প্রচুর অ্যানিমাল ফুড যদি নিই, তাহলে হয়তো গিয়ে কিছুটা ফুলফিল করতে পারে, which is not possible। সেই জন্য অ্যানিমাল বডি থেকেও আমি আমার ভিটামিন ডি এর রিকোয়ারমেন্টকে ফুলফিল করতে পারছি না। তাহলে পড়ে রইল কে? একমাত্র এই সানলাইট। সেই জন্যই যদি সানলাইট এক্সপোজড না হই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে, ঠিক আছে? এবার যদি এই দুটো ফর্মের তুলনা করি, ডি2 আর ডি3, এটা দেখা গেছে যে ডি3 ইজ মোর এফেক্টিভ দ্যান ডি2। কারণ এটা প্লান্ট বডি, আর প্লান্ট বডি থেকে আমার, মানে হিউম্যান বডি সেটাকে খুব ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে না, যেখানে ডি3টা অনেক বেশি অ্যাবজর্পশন হতে পারে। তবে তার মানে কি এই যে ডি2 ইউজ হয় না? সেটা একেবারেই নয়, ডি2 ও ইউজ করা হয়। কোথায় ইউজ করা হয়? বিভিন্ন মেডিসিনাল কম্পোজিশনে ইউজ করা যেতে পারে, সাপ্লিমেন্টস এর ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, এবং ডি3 ও ইউজ করা যেতে পারে, ঠিক আছে? এই পুরোটা গেল আমার ভিটামিনের টাইপস এবং ভিটামিন ডি এর টাইপস, এবং সেটা আমরা কিভাবে পাচ্ছি, ঠিক আছে? এইটুকু বোঝা গেছে? ম্যাম, ডি3 সেটা কি আমরা শুধুমাত্র সানলাইট থেকে পাই? ডি3 আমরা সানলাইট থেকে পাচ্ছি না, ডি3 পাচ্ছি অ্যানিমাল বডি থেকে, ঠিক আছে? সানলাইট থেকে হিউম্যান বডি এবার তার শরীরে ভিটামিনটা তৈরি করবে, সেটাও কি ফর্মে আসবে সেটাও বলছি। আপাতত এইটুকুর মধ্যে ক্লিয়ার হয়েছে তো? ম্যাডাম, ম্যাম, ভিটামিন আরেকটা প্রশ্ন, হুম হুম। সানলাইট থেকে তাহলে কোনটা পাই, ডি2 না ডি3? সানলাইট থেকে এগুলো একটাও পাই না আমি। দুটো সোর্স লিখেছি শুধু, একটা ডি2 প্লান্ট বডি আর একটা হচ্ছে অ্যানিমাল বডি।
সানলাইট এই কোনোটাই কিন্তু আমার বডিতে অ্যাকচুয়ালি ভিটামিন ডি হিসেবে কাজ করলো না, এরা অ্যাবজর্ব করলো, অ্যাবজর্পশনটা এদের হচ্ছে। ফাইনালি যখন একটা হিউম্যান বডিতে ভিটামিন ডি যে ফর্মে কাজ করে, অর্থাৎ আমি যদি মোস্ট অ্যাক্টিভ ফর্ম বলি ভিটামিন ডি এর, দ্যাট ইজ ক্যালসিট্রায়ল, ঠিক আছে, ক্যালসিট্রায়ল এই ফর্মে ভিটামিন ডি কাজ করছে। এটা কখন তৈরি হচ্ছে? যদি আমি ডি3 নিই তাহলেও তৈরি হতে পারে, যদি আমি ডি2 নিই তাহলেও হতে পারে, যদি আমি সানলাইট নিই তাও তৈরি হতে পারে। যে ফর্মে সে কাজ করবে সেটার নাম হচ্ছে ক্যালসিট্রায়ল। কিভাবে ক্যালসিট্রায়লটা তৈরি হলো? এই যে প্রসেসটা যেখানে ফাইনালি কিডনি তৈরি করলো ভিটামিন ডি কে অ্যাক্টিভ ফর্মে তৈরি করলো, সেইটা হচ্ছে ক্যালসিট্রায়ল। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার হলো এটা? হ্যাঁ ম্যাম ম্যাম, আমি ম্যাম একটু 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 বলবো। করে বলুন, সমস্যা হচ্ছিল খুব যখন যখন সানলাইট থেকে স্কিনে পড়বে, সবাই পড়ার একসাথে পরে বলবেন লিভারে না। যাবে, মানে লিভারে যখন যাচ্ছে। সানশাইনের মাধ্যমে স্কিন থেকে লিভারে যাচ্ছে, সেটা ব্লাডের মাধ্যমে কিডনিতে যাবে, কিডনিতে গিয়ে আবার রিফর্ম হয়ে লিভারে স্টোর করবে। লিভারে স্টোর এইটুকু কাজে হইলো কি ক্যালসিফর্ম, মানে হ্যাঁ ক্যালসিট্রায়ল। ট্রায়াল, হ্যাঁ ক্যালসি ট্রায়ালটা এই ফর্মে কাজ করবে এটা। হুম, ঠিক আছে। এবার এই যে ক্যালসিট্রায়লটা তৈরি হলো, এই ক্যালসিট্রায়লটা মানে ভিটামিন ডি কে আমরা হরমোনের সাথে তুলনা করি, কারণ এই ক্যালসিট্রায়লটা অ্যাক্টস লাইক আ হরমোন। কেন করছি? কারণ এ কোলেস্টেরল সিনথেসিসে হেল্প করছে। তারপরে আমাদের বডির যে গুড হরমোনস গুলো রয়েছে, যেগুলো গুড হরমোনস মানে মুড কে আপলিফট করার জন্য হ্যাপি হরমোনস যেগুলো রয়েছে সেগুলোকে সিনথেসিস করতে হেল্প করছে। কিছু ক্ষেত্রে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনের জন্য যে হরমোনস গুলো লাগে, উইচ ইজ নোন অ্যাজ ক্যালসিটোনিন বা প্যারাথাইরয়েড হরমোন, তাদের সিনথেসিসে হেল্প করছে এই ক্যালসিট্রায়ল। ঠিক আছে, ক্যালসিয়ামে মেইনলি মেটাবলিজমের ক্ষেত্রে হেল্প করছে। কিছু স্টেরয়েড হরমোনস মানে রিপ্রোডাক্টিভ হরমোনস এর ক্ষেত্রেও সাহায্য করছে, তাদের রেগুলেশনে সাহায্য করছে। সেই জন্য আমরা ভিটামিন ডি কে একটা হরমোনের সঙ্গে তুলনা করে থাকি। ঠিক আছে, এটার মধ্যে কোনো প্রশ্ন? এটা ক্লিয়ার তো তাহলে সবার কাছে? আরেকবার বলুন কি কি কারণ? ভিটামিন ডি এর যদি আমরা ক্যারেক্টারিস্টিকে আসি, ঠিক আছে, তাহলে প্রথমেই হচ্ছে একে আমরা হরমোনের সাথে তুলনা করছি। কেন তুলনা করছি? প্রথম হচ্ছে কোলেস্টেরল, কোলেস্টেরল সিনথেসিস করতে সাহায্য করছে। ঠিক আছে, কোলেস্টেরল সিনথেসিস যখন করছে, আহ যার কারণে ও বিভিন্ন স্টেরয়েড হরমোনস এর সিনথেসিসে হেল্প করে। স্টেরয়েড হরমোনস যেরকম ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, এই যে রিপ্রোডাক্টিভ হরমোনস গুলো রয়েছে, সেই রিপ্রোডাক্টিভ হরমোনস এর সিনথেসিস, তাদের রেগুলেশনস, এগুলোর ক্ষেত্রে সাহায্য করছে। নেক্সট কি কাজ করছে? ক্যালসিয়ামের মেটাবলিজমে হেল্প করে। ঠিক আছে, ম্যাডাম ক্যালসিয়ামের এইখানটা লেখার আগে আপনি যেন কি বললেন, ভিটামিন ডি কে এটা একটু বুঝতে পারিনি। হরমোনের মতো ক্যালসিট্রায়লটা হরমোন হিসেবে কাজ করছে। যে অ্যাক্টিভ ফর্মটা আমরা পেলাম সেইটা হরমোন হিসেবে কাজ করছে, কারণ ও এই কাজগুলো করছে। ক্যালসিয়াম মেটাবলিজমে হেল্প করছে, বোন ফর্মেশনে হেল্প করছে। ঠিক আছে, বোন ফর্মেশনে হেল্প করছে। এবং এই দুটোতে কিভাবে সাহায্য করছে? কারণ এই দুটো করার জন্যই দুটো হরমোনের দরকার। একটা হচ্ছে পিটিএইচ বা প্যারাথাইরয়েড হরমোন, আরেকটা হচ্ছে ক্যালসিটোনিন। ঠিক আছে, তো প্যারাথাইরয়েড হরমোন আর ক্যালসিটোনিনের সঙ্গে একসাথে ক্যালসিট্রায়ল মিলে আমার ক্যালসিয়াম মেটাবলিজম এবং বোন ফর্মেশনে সাহায্য করছে, মানে ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে সাহায্য করছে। যাদেরই বোন রিলেটেড প্রবলেমস, আমরা সবসময় শুধুমাত্র ক্যালসিয়ামের উপরেই আগে জোর দিই,
কিন্তু এটা আমাকে মাথায় রাখতে হবে, যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে তাহলে ক্যালসিয়ামটা কিন্তু অ্যাবজর্ব হবে না প্রপারলি। ঠিক আছে, তো এইগুলো, এই পুরো কাজটাই আমি বলতে পারি যে অ্যাক্টিভ ফর্মটা রয়েছে ভিটামিন ডি এর, which is ক্যালসিট্রায়ল। এই ক্যালসিট্রায়লটা কিন্তু এই কাজগুলোকে পারফর্ম করছে। ঠিক আছে, ক্লিয়ার হলো এটা? হ্যাঁ এটা ম্যাম। সবার কাছে ক্লিয়ার তো? ভেরি গুড। এরপরে নেক্সট আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে ভিটামিন ডি এর ফাংশন। অলরেডি একটা ফাংশন কিন্তু আমরা বুঝে গেছি, সেই ফাংশনটা কি? ভিটামিন ডি এর একটা ফাংশন কি বুঝেছি? ক্যালসিট্রায়াল আকারে আসবে, তারপর কাজ করবে। হ্যাঁ, ওটা তো কাজ করবে, মানে কি কাজ করবে? মেজর ফাংশনটা কি ভিটামিন ডি এর? ওই বডিতে বোন ফরমেশন। বোন ফরমেশন করা। ভিটামিন ডি এর মেজর ফাংশন হচ্ছে আমাদের বোনস কে স্ট্রং রাখা। কিভাবে স্ট্রং রাখছে? একটা ক্যালসিয়াম মেটাবলিজমের মাধ্যমে। কেন? কারণ ভিটামিন ডি আমার ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সাহায্য করছে। কিভাবে সাহায্য করছে? আমার স্মল ইন্টেস্টাইনের মধ্যে যে ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিনস গুলো রয়েছে তাদের সিনথেসিস করতে সাহায্য করছে। কারণ ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন মানে যারা রিসেপ্টর। আমরা এর আগেও অ্যাবজর্পশন যখন পড়েছিলাম ম্যাক্রোনিউট্রিয়েন্টস, আমরা কি দেখেছিলাম? আমাদের যে স্মল ইন্টেস্টাইন রয়েছে তার ভিলাইতে নিউট্রিয়েন্টস গুলো গিয়ে বসে থাকে এবং তার কাছে একটা করে রিসেপ্টর আসে। সেই রিসেপ্টরটাই ওই নিউট্রিয়েন্টটাকে আমার ব্লাডের মাধ্যমে প্রতিটা কোষে কোষে সারা শরীরে পৌঁছে দেয়। ঠিক আছে, এই রিসেপ্টরটা কে? রিসেপ্টর হচ্ছে প্রোটিন। প্রোটিন দিয়েই এই রিসেপ্টরস গুলো তৈরি হচ্ছে এবং প্রত্যেকটা নিউট্রিয়েন্টস এর জন্য আলাদা আলাদা রিসেপ্টর রয়েছে। ক্যালসিয়ামকে ক্যারি করার জন্য যে রিসেপ্টর, সেই রিসেপ্টরটাকে তৈরি করতে সাহায্য করছে ভিটামিন ডি। তাই ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা হলো। নেক্সট কি হলো? বোন ফরমেশন। যখন ক্যালসিয়াম অ্যাবজর্পশন হচ্ছে, ক্যালসিয়ামের বন্ধু হলো ফসফরাস। শুধু ক্যালসিয়াম আমার বোনসকে স্ট্রং করতে পারে না, ক্যালসিয়ামের সাথে আরো অনেকগুলো মিনারেলস লাগে। ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, এই তিনটে মিনারেলস যদি একসঙ্গে থাকে তাহলেই আমার বোনসটা ভালো থাকবে। তো এক্ষেত্রে ক্যালসিয়াম আর ফসফরাস এর একটা রেশিও থাকে, which is 2:1। হ্যাঁ, তো ক্যালসিয়ামের সাথে সাথে ফসফরাসকেও অ্যাবজর্ব করতে হেল্প করছে ভিটামিন ডি। এবং লাস্টলি আরো কিছু ফাংশনস করে থাকে, যেহেতু প্রথমেই বললাম যে স্টেরয়েড হরমোন প্রোডাকশনে হেল্প করে, মানে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানস, ফিমেল রিপ্রোডাক্টিভ হরমোনস গুলোকে সিনথেসিস করছে। তার ফলে রিপ্রোডাকশন হেলথ বা রিপ্রোডাক্টিভ হেলথটাকে মেনটেন করতে সাহায্য করে। নেক্সট কাজ যেটা করে সেটা হচ্ছে আমাদের হেলদি স্কিন, সেইটাকে মেনটেন করতে সাহায্য করে। কারণ কোলেস্টেরল সিনথেসিস করছে, মানে ফ্যাট সিনথেসিস করছে, যেটা গুড ফ্যাট সিনথেসিস হচ্ছে। তো আমাদের স্কিনটাকে হেলদি রাখতে সাহায্য করছে। এছাড়াও কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ভিটামিন ডি ইমিউনিটিকে বুস্ট আপ করতেও সাহায্য করে। এখন বেশ কিছু সার্ভে হয়েছে যেখানে ভিটামিন ডি এর সাথে কিন্তু আমাদের ইমিউন সিস্টেমেরও একটা কানেকশন রয়েছে। তাই এই এতগুলো ফাংশনস করছে ভিটামিন ডি। ঠিক আছে, এবার যদি ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হয় তাহলে কি হবে? প্রথমেই আগে জানতে হবে যে ডেফিসিয়েন্সিটা কেন হচ্ছে। একটা কারণ আমরা প্রথমেই নোটিফাই করেছি, which is applying sunscreen। মানে আমার স্কিনটাকে যদি আমি সানলাইটের সাথে এক্সপোজড হতে না দিই তাহলে ডেফিসিয়েন্সি তৈরি হবে। নেক্সট হচ্ছে মেলানিন। মেলানিন কোথায় থাকে? আমাদের স্কিনের মধ্যে থাকে। স্কিনের একটা পিগমেন্ট হচ্ছে মেলানিন। যারা ডার্ক স্কিন তাদের ক্ষেত্রে এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হওয়ার চান্সটা থাকতে পারে। নেক্সট কি?
যদি আমরা এমন কোনো জায়গায় থাকছি যেখানে সান রেজ সেভাবে আমরা পাচ্ছি না, ঠিক আছে, সব সময় একটা মেঘলা ওয়েদার রয়েছে, সেইভাবে সান রেজ পাওয়া যায় না, সেই উজ্জ্বল আলোটা আমরা পাচ্ছি না, অথবা আমরা হয়তো এমন একটা সময় বেরোচ্ছি, আউটডোর অ্যাক্টিভিটি এমন একটা সময় করছি যখন অ্যাকচুয়ালি আমার সানরাইজটা হেল্পফুল নয়, সেই সময় ডেফিসিয়েন্সি হতে পারে। কারণ আমরা এতদিন ধরে জেনে এসেছি যে সান রেজ থেকে যে ক্ষতিকারক ইউভি রেটা রয়েছে, সেই ইউভি রে এর কারণে কিন্তু আমাদের স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে, স্কিন ট্যান হচ্ছে, এরকম বহু সমস্যা হয়। তাই জন্য আমরা সানলাইটটাকে অ্যাভয়েড করি, সেটাই করা উচিত। তাহলে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হবে, এটাকে কিভাবে আমরা অ্যাডজাস্ট করব? তার জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে মর্নিং সানলাইট। যত পলিউশন বাড়বে, হুম, আমাদের ইউভি রেজটা কিন্তু আমাদের স্কিনের জন্য তত বেশি হার্মফুল হবে। তাই মর্নিং সানলাইটটা যদি হয়, আবারও কেউ আনমিউট হয়ে গেছে, প্লিজ একটু মিউট রাখুন। মর্নিং সানলাইটে যদি আমরা এক্সপোজড হতে পারি, তাহলে আমরা পলিউশন ফ্রি একটা ফ্রেশ এয়ারও যেরকম পাচ্ছি, সেরকম তার সাথে সাথে আমরা একটা প্রপার সানলাইটের সাথে এক্সপোজড হতে পারছি। ঠিক সেই কারণেই যাদের গা হাত পায়ে ব্যথা, হাঁটু ব্যথা, হ্যাঁ, একটু বয়স হয়ে গেছে যাদের, আমরা যদি মর্নিং ওয়াক করি, আমরা দেখবো ম্যাক্সিমাম বয়স্ক মানুষরা মর্নিং ওয়াক করছে। কেন করছে? কারণ ডক্টর তাদের অ্যাডভাইস করেছে মর্নিং ওয়াকে যাওয়ার জন্য। এর অনেকগুলো কারণ হয়, তার মধ্যে একটা কারণ হচ্ছে এই সানলাইটের সাথে নিজেকে এক্সপোজড করা। ঠিক আছে? মেলানিন, এটা কি বললেন? ডার্ক স্কিন। মেলানিন হচ্ছে একটা পিগমেন্ট যেটা আমার স্কিনের মধ্যে থাকে। আমার স্কিনেতে মেলানিন বেশি থাকলে আমার স্কিনটা ডার্ক হবে, মানে স্কিনের কালারটা ডার্ক হবে, আর মেলানিন কম থাকলে স্কিন কালারটা হালকা হবে, ফেয়ার কমপ্লেক্সন হবে। ঠিক আছে? আচ্ছা, এইটা গেল আমার ম্যাম কজেস এর ক্ষেত্রে। বলুন। মানে ডার্ক স্কিনের ক্ষেত্রে সূর্যের যে সানলাইট যেটা, সেটা কি বেশি ক্ষতি করে না হোয়াইট স্কিনের ক্ষেত্রে? শোনা গেল না, আরেকবার বলুন। মানে ডার্ক স্কিন যাদের, তাদের ক্ষেত্রে কি সানলাইটটা বেশি ক্ষতি করে না যাদের মানে যারা ফর্সা তাদের ক্ষেত্রে? ডার্ক স্কিনের ক্ষেত্রে আচ্ছা আচ্ছা। ডার্ক স্কিনের ক্ষেত্রে কি হচ্ছে, মানে বেসিক্যালি কি হয়, মেলানিন অ্যাবজর্ব করতে পারে সানলাইটকে। তো সেই কারণে যাদের ক্ষেত্রে মেলানিনটা কম, ডার্ক স্কিনের ক্ষেত্রে অ্যাবজর্পশনটা তাহলে বেশি হচ্ছে, এবং যাদের ক্ষেত্রে মেলানিনটা কম রয়েছে তাদের কিন্তু সানলাইট অ্যাবজর্পশনটা কিছুটা হলেও কম হতে পারে। ওকে, বোঝা গেল এটা? ক্লিয়ার? হ্যাঁ, ওকে ম্যাম, ক্লিয়ার। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে আমরা যদি ভিটামিন ডি এর জন্য কিছু সিমটমস দেখি। কমপ্লিকেশনস এ তো আসবো, তার আগে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা সিমটমস। কি কি দেখে আমরা বুঝতে পারি যে কারোর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়েছে কিনা? ডেফিসিয়েন্সির জন্য যে অনেক কিছু সিমটমস রয়েছে তা নয়। প্রথম সিমটম কি হতে পারে, সেটা হচ্ছে ফ্যাটিগ, ভীষণ ক্লান্তি লাগতে পারে, হ্যাঁ, এবং ডিজিনেস, মানে ঘুম থেকে উঠেছি তাও যেন একটা ঘুম ঘুম ভাব, সারাদিনে ভীষণ ঘুম পাচ্ছে, এতটাই ক্লান্তি, এটা হতে পারে। নেক্সট হতে পারে সেটা হচ্ছে বোন পেন, হঠাৎ করেই জয়েন্টে ব্যথা হলো, বা হয়তো অল্প কিছু আঘাতেই ফ্র্যাকচার হয়ে যাওয়ার চান্স থাকে। হঠাৎ করে একটু ধাক্কা লাগলো, হাড় চোট পেয়ে গেল তাতে, এরকম কিছু প্রবলেমস আমরা দেখতে পাই যদি ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হয়। ঠিক আছে? এছাড়াও মানে আরো মারাত্মক প্রবলেম হচ্ছে লেস ইমিউনিটি হতে পারে, মানে ফিভার ফ্লু, সর্দি কাশি ঠান্ডা, এগুলো সারাক্ষণ লেগেই রয়েছে, এরকমও দেখতে পারি। এগুলো পুরোটাই হচ্ছে সিমটমস এর মধ্যে আসবে। তবে হ্যাঁ,
শুধুমাত্র এইগুলো দেখলেই যে আমরা বুঝে নেবো ওর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়েছে তা নয়, আমাকে অ্যানালিসিস করতে হবে। এই যে ফ্যাটিক, ডিজিনেস, এগুলো কিন্তু অন্য কারণেও হয়। আমরা পরে পরে আরো অনেক কারণ জানবো ভিটামিনের, সেগুলোর কারণেও হতে পারে। ফ্যাটিক ডিজিনেস আমরা হাইপার ভিটামিনোসিসেও পড়েছি। তাহলে আমাকে প্রথমে অ্যানালিসিস করতে হবে যে আমি ভিটামিন ডি এর সিনথেসিস করতে পারছি কিনা, ঠিক আছে, কারণ আমি সানলাইটে এক্সপোজড হচ্ছি কিনা, অথবা আমার কোনো লিভার ইস্যু আছে কিনা, কোনো কিডনি ইস্যু আছে কিনা, সেটাও আমাকে অ্যানালিসিস করতে হবে। যদি আমার এগুলো থাকছে এবং তার সাথে এই প্রবলেমটা দেখা দিচ্ছে, এবং অবশ্যই করে আমি সেইভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিও করছি না, তাহলে আমি ধরতে পারি যে আমার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলেও হতে পারে, তার জন্য আমি টেস্ট করাবো। ঠিক আছে, এইগুলো হচ্ছে পুরোটাই সিমটমস। রিস্ক কাদের থাকে, যদি রিস্ক ফ্যাক্টর বলি, রিস্ক ফ্যাক্টর মানে হচ্ছে কাদের ক্ষেত্রে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হওয়ার চান্স বেড়ে যায়। তাদের মধ্যে প্রথম হচ্ছে এই যে লিভার ফেলিওর। ঠিক আছে, কারণ লিভার ফেলিওর হয়ে গেছে, অথবা ইনডাইজেশনের কোনো প্রবলেম আছে যেটা লিভারের সাথে রিলেটেড। লিভারের সাথে প্রবলেম বা ইনডাইজেশন হতে পারে, জন্ডিস হতে পারে, যেখানে লিভার এফেক্টেড হচ্ছে, এরকম কোনো প্রবলেম যদি কারোর থাকে। নেক্সট হচ্ছে কিডনি ডিসঅর্ডার যদি কারোর থাকছে, কিডনি ডিসঅর্ডার থাকলে আমরা এই প্রবলেমসটা দেখতে পাই, অর্থাৎ এদের মধ্যে আমরা বেশি দেখবো। এছাড়াও আর কাদের ক্ষেত্রে দেখা যায়, সেটা হচ্ছে ওবিজ লোকেদের জন্য, যারা ওভারওয়েট, তাদের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর থাকতে পারে। যাদের নেফ্রোটিক সিনড্রোম মানেই হচ্ছে লিভার ডিসঅর্ডার, হ্যাঁ, নেফ্রো কথাটা লিভারের সাথে রিলেটেড। কখনো কখনো দেখা যায় কোনো মেডিসিনের সাইড এফেক্ট হিসেবে আমার লিভার বা কিডনি প্রপারলি কাজ করতে পারছে না, তার কারণেও হতে পারে। এছাড়াও এই যে বললাম ইনডাইজেশনের ক্ষেত্রে বিভিন্ন কারণ হতে পারে। আমার খাবার, হয়তো এমন একটা কোনো খাবার আমি খাচ্ছি যেটা আমার বডি অ্যাবজর্ব করতেই পারে না, সেটাতে আমার অ্যালার্জি রয়েছে, যার কারণে বারবার আমার কনস্টিপেশন বা ডায়রিয়ার মতন প্রবলেম হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু ভিটামিন ডি এর অ্যাবজর্পশন কমে যাবে। কেন কমবে? কারণ এই যে যত ইনডাইজেশন রিলেটেড প্রবলেম হচ্ছে, পুরোটা কিন্তু আমার স্মল ইন্টেস্টাইনকে এফেক্ট করে। আর ভিটামিন ডি যখন লিভারে যাচ্ছে, যে অ্যাবজর্ব হচ্ছে, সেটাও কিন্তু স্মল ইন্টেস্টাইন থেকেই হচ্ছে। তাই স্মল ইন্টেস্টাইনেও যদি কোনো প্রবলেম হয়, তাহলে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আসতে পারে। ক্লিয়ার হলো? এগুলো ক্লিয়ার সবার কাছে? জি ম্যাম। গুড। নেক্সট এবারে আসবো অ্যাকচুয়ালি কমপ্লিকেশনস কি হচ্ছে। এই সবটাই রিজন বললাম, সিমটমস বললাম, যা হতে পারে। কমপ্লিকেশনস কি হবে ভিটামিন ডি এর, অর্থাৎ প্রবলেম কি দেখতে পারবো। ভিটামিন ডি এর জন্য মেজরলি আমরা তিনটে কমপ্লিকেশনস দেখতে পাই। ঠিক আছে, একটা হচ্ছে রিকেট, একটা হচ্ছে রিকেটস। এটা কাদের মধ্যে দেখা যায়? বেসিক্যালি এটা চাইল্ডহুড প্রবলেম। বাচ্চাদের মধ্যে যদি ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হয়, তাহলে এটাকে আমরা বলছি রিকেট। রিকেটের সিমটমস গুলো কি কি থাকে? বিভিন্ন পার্ট, বডি পার্টে কিন্তু এফেক্টেড হচ্ছে। সেটা হেড হতে পারে, মাথার ক্ষেত্রে কিরকম চেঞ্জেস হয়, কিছুটা দেখা যায় যে মাথাটা একটু বড়, যতটা নর্মাল সাইজ, নর্মালের তুলনায় এনলার্জড হতে পারে হেডের স্ট্রাকচারটা। ফ্রন্টাল বোনস যেটা হচ্ছে, এই যে ফ্রন্টাল বোনস, সেটা অনেক বেশি প্রমিনেন্ট হতে পারে। এবং তার সাথে তাদের খুব নরম হয়, যে স্কালটা সেটা নরম হতে পারে, প্রচন্ড ঘাম হতে পারে, স্পেশালি ফোরহেড এরিয়া বা মাথাতে প্রচন্ড বেশি সোয়েটিং হতে পারে। এগুলো আমরা হেডের ক্ষেত্রে দেখতে পারি। রিবস এর ক্ষেত্রে কিছু চেঞ্জেস দেখা যায়। ঠিক আছে, রিবস এর ক্ষেত্রে চেঞ্জেস কিরকম? একটা হচ্ছে
খুব নরম, ভঙ্গুর হয়ে যাচ্ছে, একটুখানি আঘাতেই কিন্তু সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তার সাথে সাথে দেখা যায় যে এই যে রিবসের ছোট 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 দুটো ধারে, এই যে রিবস তো এইভাবে কানেক্টেড হচ্ছে, এইভাবে যে কানেক্টেড হচ্ছে, এই দুটো ধারে এরকম ছোট ছোট গুটির মতন অংশ আমরা দেখতে পাই। এটা দিয়ে বোঝাই। যেটা বাইরে থেকে বোঝা যায়, ঠিক আছে, বাইরে থেকে বোঝা যায়। এই যে গুটির মতন অংশগুলো দেখা যায়, এটা বাইরে থেকে দেখতে ওই ছোট ছোট গোলাপের মতন। হুম, সেই জন্য এর নাম দেওয়া হয় রিকেট রজারি। ঠিক আছে, রোজ থেকে এসেছে রজারি, রিকেট রজারি। এইটা আমরা দেখতে পাই। আরেকটা কি দেখা যায়, সেটা হচ্ছে চেস্ট, যেটা অর্থাৎ মানে রিবস গুলো অনেকটা সামনের দিকে এগিয়ে থাকে, অর্থাৎ রিবসটা এইরকম হয়ে যায়। ঠিক আছে, সামনের দিকটা এগিয়ে থাকে। একটা পায়রার বুক যদি আমরা দেখি, পায়রার বুকটা কি হয়, প্রথমে মাথাটা পিজন এইভাবে শেপ। এসে বুকটা এইরকম হয়ে যায়। তো বাচ্চাদের ক্ষেত্রেও তাই, এক্স্যাক্টলি পিজন শেপড হয়ে যায়। সেই জন্য একে বলা হয় মানে পিজনস ব্রেস্ট বলা হয়ে থাকে। ঠিক আছে, পিজনস ব্রেস্ট আমরা বলে থাকছি কারণ ওই রিবসের স্ট্রাকচারটার জন্য। তো এরকম কিছু কিছু প্রবলেমস আমরা দেখতে পাই, পিজনস ব্রেস্ট বা পিজন ব্রেস্ট যাই বলি না কেন, এই প্রবলেমস গুলো দেখা যায়। তার সাথে সাথে বোনস এর ক্ষেত্রে তো অবশ্যই প্রবলেমস আসবে। লং বোনস যেগুলো, অর্থাৎ আমাদের পায়ের যে হাড়, থাই বোনস হতে পারে বা কাফ মাসলের যে হাড়গুলো, সেগুলো এতটাই নরম থাকে এবং তার ডেন্সিটি কম থাকে যে সে আমাদের পুরো শরীরের যে ওয়েটটা সেটাকে বিয়ার করতে পারে না। যে কারণে আহ রিকেট রোগীদের পক্ষে হাঁটা চলা অসুবিধা হয়, তাদের পক্ষে কিন্তু হাঁটাটা সম্ভব নয়। কারণ ওই হাঁটছি মানে স্কেলিটাল সিস্টেমে আমরা কি পড়েছিলাম, আমাদের স্কেলিটালের কাজ হচ্ছে আমাদের শরীরের ওয়েটটাকে বহন করে নিয়ে যাওয়া, সেই ক্ষমতাটা থাকে না এবং এতটাই নরম হয়ে যায় যে অনেক সময় বেঁকে যেতে পারে। লং বোনস যেটা, তার স্ট্রাকচারটাও নষ্ট হয়ে যেতে পারে। এমনকি স্পাইনের ক্ষেত্রেও দেখা যায়, স্পাইনের ক্ষেত্রেও এই প্রবলেমটা আমরা দেখতে পারি যে স্পাইনেরও স্ট্রাকচারটা বেঁকে গেছে। পেলভিক মাসল যেটা থাকছে, অর্থাৎ হিপের উপরে এবং কোমরের নিচের যে পোর্শনটা, যে জয়েন্টটা থাকে, তাকে বলা হয় পেলভিক জয়েন্ট, পেলভিস। তো সেই পেলভিক জয়েন্টটাতেও প্রবলেম দেখা যেতে পারে। ওভারঅল পুরোটাতেই কিন্তু আমরা প্রবলেম দেখতে পারি। বোনস এর ক্ষেত্রে, বোনস ছাড়াও যেটা দেখা যায় সেটা হচ্ছে অ্যাবডোমেন। অর্থাৎ তার ডাইজেশন রিলেটেড প্রবলেম আসতে পারে এবং আহ বিশেষ করে যেটা দেখা যায় সেটা হচ্ছে পট বেলি। ঠিক আছে, পট বেলি মানে পেটটা ঠিক জ্বালা বা কুঁজো যেরকম, একটা কলসি যেরকম হয়, কলসির পেটটা যেরকম উঁচু হয়, ঠিক একটা চাইল্ডের ক্ষেত্রেও রিকেট যদি হয়ে থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার পেটটা ওরকম উঁচু হয়ে রয়েছে, এটা আমরা দেখতে পারি। এবং কখনো কখনো লিভার এনলার্জড হয়ে যায়, যে কারণে বাইরে থেকে হাত দিলেও লিভারটাকে বোঝা যেতে পারে। হুম, এইরকম কিছু প্রবলেমস আমরা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে দেখতে পাই। এছাড়াও যেটা বললাম, ডাইজেশনের প্রবলেম হচ্ছে, ডায়রিয়া হতে পারে বারবার, মানে ম্যাল নিউট্রিশন দেখা যেতে পারে। নার্ভাস রিলেটেড প্রবলেম হয়, বাচ্চা ভীষণ রেস্টলেস হতে পারে। কনসেন্ট্রেশনের অভাব দেখা যেতে পারে। ওকে, এই প্রবলেমস গুলো আমরা দেখতে পাই। ঠিক আছে, এগুলো ক্লিয়ার হলো সবার কাছে? এটা জি পুরো ম্যাম। ক্লিয়ার তো রিকেটটা? ম্যাডাম ভেরি গুড। পট বেলিটা একটু যদি আরেকবার ভালো করে পট বুঝিয়ে। বেলি মানে, পট মানে হচ্ছে একটা কলসি। ঠিক আছে, তো কলসির একটা পেটটা যেরকম ফোলা হয়, কলসির গলাটা একরকম, তারপরে পেটটা ফোলা হচ্ছে। এই যদি আমি কলসিটাকে কল্পনা করি, কলসির পেটটা কিন্তু এরকম ভাবে ফোলা হচ্ছে। হুম, তো এই যে এই ফোলা অংশটা,
এই রকম অংশটা বাচ্চাদের ক্ষেত্রেও হয়, মানে পেটটা ফুলে যায়, পুরো বডিটা ভীষণ ম্যালনারিশড, রোগা একদম স্কিনি ফিগার, মানে হাড় বোঝা যাচ্ছে, ঠিক আছে, কিন্তু পেটটা ফোলা, তাকে বলা হয় পট বেবি। ওকে, অনেক থ্যাঙ্কস, অনেক থ্যাঙ্কস ম্যাম। ম্যাম পেলভিসটা বলুন না, পেলভিসের পয়েন্টটা। পেলভিক, হ্যাঁ পেলভিস রিজনে কি হচ্ছে, পেলভিকের ক্ষেত্রে মেজরলি আমরা দেখতে পাই সেটা হচ্ছে এই যে জয়েন্ট, হিপ জয়েন্ট তো থাকছে পেলভিক রিজনে, তো সেইখানে একটা প্রবলেম দেখা যায়, একটা ডিফর্মিটিস দেখা যেতে পারে, এবং যার কারণে তার সোজা হয়ে বসে থাকা বা মুভমেন্ট করা, সেটাতেও একটা প্রবলেমস আমরা দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা, এটা গেল রিকেটস এর ক্ষেত্রে। এবার আচ্ছা, নেক্সট এবার যে প্রবলেমটা দেখা যায় সেটা হচ্ছে বড়দের ক্ষেত্রে, অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা দুটো প্রবলেম দেখতে পাই। একটি হচ্ছে অস্টিওম্যালেশিয়া, আরেকটা হচ্ছে অস্টিওপোরোসিস। ওকে, ম্যাডাম এগুলোকে অস্টিওম্যালেশিয়া বাংলায় কি বলে? এটাই না, ইংলিশ বাংলা আলাদা করে হয় না। হ্যাঁ, অস্টিওম্যালেশিয়া, অস্টিও কথাটার মানে আমরা সবসময় জানবো, যেখানেই এই অস্টিও নামটা পাবো, অস্টিও মানে হচ্ছে বোনস, ঠিক আছে, এবং এই যে ম্যালেশিয়া, ম্যালেশিয়া কথাটার মানে হচ্ছে সফট, তার মানে অস্টিওম্যালেশিয়া মানে হাড় যখন নরম হয়ে যাচ্ছে, কেন হচ্ছে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সির ফলে ক্যালসিয়াম ফসফরাস কিচ্ছু অ্যাবজর্ব হয়নি, ফলে হাড়টা ফাঁপা হয়ে গেছে ভিতর থেকে, সেই অবস্থাটাকে বলা হয় অস্টিওম্যালেশিয়া। এবং যদি অস্টিওপোরোসিসে আসি, অস্টিও কথাটার মানে তো আগেই বললাম বোনস, পোরোসিস কি থেকে এসেছে, এই পোরোসিস মানে হচ্ছে পোরস, পোরাস অর্থাৎ ফুটো হয়ে গেছে। আমরা যদি একটু ছবিটা দেখি বুঝতে পারবো, ক্যালসিয়াম যখন অ্যাবজর্ব হচ্ছে তখন আমাদের বোনস এর মধ্যে যে ফাঁকা জায়গাটা সেটা কম থাকছে, ধীরে ধীরে যখন ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমে যাচ্ছে, যখন ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমে যাচ্ছে, এই যে ফাঁকা জায়গাগুলো বাড়তে থাকছে, বাড়তে বাড়তে অস্টিওপোরোসিসে পুরো হাড়টাই ফাঁকা হয়ে যাচ্ছে, অর্থাৎ ফাঁপা হয়ে গেছে ভিতরটা। হুম, ফাঁপা হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, আমরা একটুখানিও ধাক্কা লাগলো, একটুও কিছু হলো, প্রচন্ড ব্যথা, প্রচন্ড পেন বা ভেঙে যেতে পারছে, কারণ ধরে রাখার জন্য ওই যে নিরেট হতে হবে, তো সেই ব্যাপারটাই নেই। ঠিক আছে, এই অবস্থাটাকে বলা হচ্ছে অস্টিওপোরোসিস। এবং যদি অস্টিওপোরোসিস এর ক্ষেত্রে আমরা এর সিমটমস গুলো ভাবি, প্রথম আসে কিন্তু অস্টিওম্যালেশিয়া। হুম, অস্টিওম্যালেশিয়াকে ইফ ইট ইজ আনট্রিটেড দেন ইট লিডস টু অস্টিওপোরোসিস। কি হবে, শুধুমাত্র পায়ের বলে নয়, পুরো শরীরেই কিন্তু হাড়গুলো ওরকম ফাঁপা হয়ে যেতে পারে, যে কারণে স্কেলিটাল সিস্টেমের আবারও যে কাজ করেছিলাম আমাদের শরীরের ওজনকে বহন করা, সেটা হচ্ছে না। তাই যত আমার ক্যালসিয়াম মানে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হবে বা বোনস গুলো রিডিউসড হতে থাকবে, তার মাসেল মাসটা যত রিডিউসড হতে থাকবে, আমি তত সামনের দিকে ঝুঁকে পড়বো, আমার পা গুলো বেঁকে যাবে। হুম, কারণ কোনোটাই আর শরীরের ওজনকে ধরে রাখতে পারছে না। ওকে, এটা বোঝা গেল? জি ম্যাম। এটার মধ্যে কোনো ডাউট? ওকে, ভেরি গুড। কিছু ক্ষেত্রে আবার দেখা যায় এই যে অস্টিওপোরোসিস বা অস্টিওম্যালেশিয়া হচ্ছে, এই ক্ষেত্রে দুটো প্রবলেমস আবার দেখা যায়। সেটা সেটা কি, একটা হচ্ছে বোড লেগস, তার মানে বো অর্থাৎ তীর, তীরের মতন হয়ে যায়, তীর যেরকম এই টাইপের হয়, হুম, সেরকম হয়ে যায়, মানে নি পোর্শন থেকে পাটা বেঁকে যায়। দেখবেন একটু বয়স্কদের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, দীর্ঘদিন ধরে যদি কারোর এরকম পায়ের ব্যথা থাকে, তাদের পাটা না বেঁকে যায় আস্তে আস্তে, সেটাকে বলা হয় বোড লেগস। আরেকটা কি হয়,
নখ নি, নখ নি হচ্ছে নক করা মানে ঠোকা লাগা। হ্যাঁ, তো নখ নি মানে যখন হাঁটু দুটো পাশাপাশি চলে আসে, পাটা বেঁকে গিয়ে একদিকে পাটা বেঁকে গিয়ে দুটো দিকে চলে যেতে পারে, আবার আরেক দিকে পাটা বেঁকে গিয়ে কাছাকাছি চলে আসতে পারে হাঁটুগুলো। তার ফলে যখন সে হাঁটছে বারবার হাঁটুতে হাঁটুতে ঘষা লাগছে, সেটা আরো বেশি ডিফিকাল্ট হয়ে যায়, আরো বেশি পেইনফুল হয়ে যায়। তো এই প্রবলেমস গুলোও কিন্তু আমরা অস্টিওমালেশিয়া বা অস্টিওপোরোসিসে দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে ফাইনালি আমরা কি বুঝবো, যে যদি এগুলোকে আমার ঠিক করতে হয় তাহলে আগেই জানতে হবে ভিটামিন ডি আমার লাগবে কত সারাদিনে। হুম, একদম বাচ্চাদের ক্ষেত্রে আলাদা রিকোয়ারমেন্ট থাকে, এবং আফটার দ্য অ্যাডাল্ট এজ, আফটার 18 ইয়ার্স এন্ড অ্যাবাভ, তো সেক্ষেত্রে ভিটামিন ডি এর রিকোয়ারমেন্ট আলাদা থাকে। কিরকম, বাচ্চাদের ক্ষেত্রেও যেহেতু ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হচ্ছে, তাই তাদের ক্ষেত্রেও একটা রিকোয়ারমেন্ট থাকবে। যদি একদম ইনফ্যান্টদের কথা বলি, ইনফ্যান্ট মানে হচ্ছে সদ্যজাত বাচ্চা, ঠিক আছে, যখন জন্মেছে তখন থেকে 1 বছর 1.5 বছর পর্যন্ত আমরা তাদেরকে ইনফ্যান্ট বলে থাকি বাচ্চাকে। তো সেই ইনফ্যান্ট এজেতে অনেকটা কিন্তু ভিটামিন ডি রিকোয়ারমেন্ট থাকে, which is 7.5 মাইক্রোগ্রাম পার ডে। কারণ মায়ের বডি থেকে ভিটামিন ডি খুব একটা বাচ্চার বডিতে আসে না, সেই জন্য আফটার ডেলিভারি ভিটামিন ডি এর রিকোয়ারমেন্টটা কিন্তু বেশি থাকে। তারপরে বাকি চাইল্ডদের ক্ষেত্রে ভিটামিন ডি রিকোয়ারমেন্টটা খুব কম, which is only 1 মাইক্রোগ্রাম পার ডে। ম্যাডাম, ইনফ্যান্ট বাচ্চাদের বয়স কত থেকে কত বছর, মোটামুটি মানে কত থেকে? 1-1.5 বছর অব্দি আমরা ইনফ্যান্ট বলতে পারি। থ্যাংক ইউ। আচ্ছা, এবারে যদি আমরা আসি অ্যাডাল্টদের ক্ষেত্রে, অ্যাডাল্টদের ক্ষেত্রে যে ভিটামিনের রিকোয়ারমেন্টটা থাকে, অ্যাডাল্ট এজের ক্ষেত্রে যখন হরমোনাল চেঞ্জেস হচ্ছে, অর্থাৎ অ্যাডোলেসেন্ট পিরিয়ডের ক্ষেত্রে, তখন ভিটামিন ডি রিকোয়ারমেন্টটা একটু বেশি থাকে, 10 মাইক্রোগ্রাম পার ডে। ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই বলছি, মানে ওই 18-19 ইয়ার্স এই এজটা, মোটামুটি 25 পর্যন্ত। হুম, এরপরে অ্যাবাভ 25 ইয়ার্স যদি হয়, তখন রিকোয়ারমেন্টটা কমে গিয়ে 5 মাইক্রোগ্রাম পার ডে হয়। এটা হচ্ছে আমার নর্মাল রিকোয়ারমেন্ট। এটা আমাকে সারাদিনে নিতে হচ্ছে। এবার যদি কারোর ডেফিসিয়েন্সি হয়ে যায়, তাহলে অবশ্যই করে তাকে আলাদাভাবে ভিটামিন ডি সাপ্লিমেন্ট বা মেডিসিনস এগুলো দেওয়া হয়। সেই মেডিসিনসটা কতটা হতে পারে, কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারি যে মেডিসিনস গুলো, যা কিছু ভিটামিন ডি এর যা কিছু মেডিসিন দেওয়া হয়, সেটা কিন্তু ম্যাক্সিমাম 2 to 3 মান্থস কন্টিনিউ করতে বলা হয়, তার বেশি নয়, তাও সেটা ওয়ান্স ইন আ উইক। কেন, কারণ ওই যে ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম ক্যালসিট্রায়ল, তার আগে যে আমরা পড়েছিলাম কোলে ক্যালসিফেরল, ওই কোলে ক্যালসিফেরলটা কিন্তু আমার লিভারে স্টোর থাকতে পারে। তাই জন্য আমি যদি ভিটামিন ডি নিচ্ছি, সেই ভিটামিন ডিটা স্টিল, সিন্স ইট ইজ ফ্যাট সলিউবল ভিটামিন, তো আমার রোজ নেওয়ার দরকার নেই, এবং আমার বডি স্টোর করে রাখতে পারছে, তাই জন্য আমি সপ্তাহে 1 দিন করে নেব, এবং সেটা 2 থেকে 3 মাস, ম্যাক্সিমাম 4 মাস আমি কন্টিনিউ করব। তার থেকে বেশি নেওয়ার আমার দরকার নেই, তাহলেই আমার লিভার কিন্তু এটাকে ধরে রাখতে পারবে। আবার সবার জন্যও আমি ভিটামিন ডি নিব না, মানে এই যে বুঝলাম যে আচ্ছা 4 মাস তাহলে নিয়েই দেখি একবার, তাও হয়। যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে তবেই নেব। তার জন্য আমি অবশ্যই ভিটামিন ডি এর টেস্ট করাবো। টেস্ট করিয়ে যদি আমি দেখছি যে আমার ভিটামিন ডি কম রয়েছে, তাহলে নেব, না হলে নেওয়ার দরকার নেই, শুধু সানলাইটে এক্সপোজড হচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার হলো এগুলো? ম্যাম, একটা কোশ্চেন ছিল, আমরা এই ভিটামিনের পরিমাণটা কিভাবে বুঝবো যে আমার 10 মাইগ্রেন লাগবে না 5 মাইগ্রেন লাগবে, মানে পরিমাণটা আমরা কতটা কিভাবে নিব সেটা পরিমাণটা যেহেতু আমরা পরিমাণটা বুঝতে পারবো না, তাই জন্যই আমাদের সানলাইট এক্সপোজারটা দরকার। ঠিক আছে, ওটা ছাড়া কিন্তু আর অন্য কোনো উপায় নেই। কারণ খাবার, ওই যে প্রথমেই বললাম, খাবারের মধ্যে থেকে আমরা খুব কম পাই,
যে খাবারগুলো থেকে আমরা পাচ্ছি সেই খাবারগুলো আমরা খেতে পারবো না, যেরকম কড লিভার অয়েল, তাতে আমরা প্রচুর ভিটামিন ডি পেয়ে থাকি। প্রায় 10,000 মাইক্রোগ্রাম আমরা কিন্তু পার 100 গ্রামসে আমরা পেয়ে থাকি। সেটা খেতে পারবো না, দরকার নেই ভেবে। আমরা কি খেতে পারবো? আমরা ডিম খেতে পারবো, আমরা দুধ খেতে পারবো, মাছ খেতে পারছি, মাংস খেতে পারছি। তাহলে এগুলোর মধ্যে যদি আমি ভাবি ভিটামিন ডি, তো সব থেকে বেশি যা যা আমরা রেগুলার বেসিসে খাই তার মধ্যে সব থেকে বেশি যদি ভিটামিন ডি কিছুর মধ্যে পেয়ে থাকি সেটা হচ্ছে এগ ইয়কের মধ্যে। ঠিক আছে, কতটা পাই? প্রায় বলতে পারি 25। ঠিক আছে, 25 ইন্টারন্যাশনাল ইউনিটে কিন্তু আমরা পার 100 গ্রামসে পাচ্ছি। এবার 100 গ্রামস মানে আমাকে কটা ডিমের কুসুম খেতে হবে? 4টে। পসিবল নয় সেটা খাওয়া। হ্যাঁ, সেই জন্যই আমরা ফুড সোর্সের থেকেও বেশি জোর দেব আমাদের সানলাইট এক্সপোজারের ওপরে। আর বাকি যে সোর্সেস গুলো রয়েছে সেগুলো থেকে পয়েন্টের হিসাবে আমরা পাই। যদি অ্যানিমাল সোর্সের মধ্যে আমাদের খাওয়ার মধ্যে সোর্স বলি একমাত্র এগ ইয়ক, এছাড়া আর খুব একটা কিছু নেই। ঠিক ম্যাডাম, আছে, এবার এগ ইয়কও বেশি খেতে পারবো না, কারণ তার মধ্যে অলরেডি বডি কোলেস্টেরল তৈরি করছে। এগ ইয়ক থেকেও আমি অনেকটা কোলেস্টেরল পেতে পারি, সেটাও আমার অতিরিক্ত নেওয়া যাবে না। ঠিক আছে, ম্যাম সানলাইটটা কতক্ষণ মানে কত পরিমাণ নিব? ঠিক 15 1 থেকে ঘন্টা 20 বা 2 মিনিট, ঘন্টা? ম্যাক্সিমাম আধ ঘন্টা। আচ্ছা, ওকে ম্যাম। ম্যাম এটা মানে সকালে মানে কোন সময় পর্যন্ত নেওয়া উচিত ভালো হয়? সকালবেলা দেখুন, সকালবেলা আমরা যে টাইমটাকে মানে একদম ডন বলছি, ঠিক আছে, ওই সময়টাতে আমরা নিতে পারি। মানে হালকা আলো ফুটেছে তখন থেকে মোটামুটি ভাবে 7টা 8টা পর্যন্তও নিতে পারি। এবার ডিপেন্ড করছে কোন এরিয়ায় আপনি থাকছেন, সেখানকার পলিউশনটা কিরকম, সেটার উপর ডিপেন্ড করছে। মোটামুটি একদম মর্নিং টাইমটাতে আমরা নিতে পারি সানলাইট। আর খুব বেশি বিকালের নেওয়ার সময় যে দরকার ম্যাম, নেই। যখন হ্যাঁ, যে নিতে পারি, বিকালে যদি যেরকম হালকা আলো থাকে, হালকা আলো হালকা যদি আলো থাকে থাকে। নিতে পারবে, হ্যাঁ। ম্যাম আরেকটা কোশ্চেন আছে ম্যাম, মানে শরীরে আরেকটা কাপড় না কোশ্চেন থাকলে আছে। ভালো হয়, দুজনে কাপড় একসাথে প্রশ্ন কম করলে থাকলে বুঝবো ভালো না, হবে। একবার বলুন। ম্যাম সানটা যখন সকালে নেই তখন যদি শরীরে কাপড় কম থাকে তাহলে মনে হয় ভালো হবে। বুঝতে পারলাম না, আরেকবার বলুন। ভিটামিন ডি এর জন্য যেহেতু আমাদের এই শরীরটা সূর্যের আলোর সংস্পর্শে যাওয়া উচিত, তো শরীরে যদি আমার কাপড় থাকে সেই ক্ষেত্রে তো হুম, ওইভাবে হবে না, পাচ্ছি না। অ্যাবজর্পশন হবে না। না, ওটাই তো বললাম যদি যে আমরা যদি ঢেকে রাখি তাহলে হবে না। যেরকম শীতকালে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি সবারই হতে পারে, কারণ আমরা শীতকালে প্রচুর সোয়েটার, শাল, চাদর সবকিছু গায়ের মধ্যে রেখে দিচ্ছি, এক্সপোজড হচ্ছে না আমরা, ডেফিসিয়েন্সি হতেই পারে ভিটামিনের। সেই ক্ষেত্রে সানলাইট নেওয়ার সময় শরীরে কাপড় চোপড় কম থাকলে ভালো হয়। বোঝা গেল না। হ্যালো ম্যাম, ওই নাইট্রোজেনাস ওয়েস্ট যখন যেটা, ওই হুম, মানে তখন নেগেটিভ যদি সেই নেগেটিভ সানলাইটটা তখন যদি ব্যালেন্স যেটা, শরীরে ওটা কাপড় ইনপুট কম কম থাকে হচ্ছে আর আউটপুট বেশি হচ্ছে, মানে আউটপুট হচ্ছে না। হুম। ওই যে আউটপুট বেশি হচ্ছে, আপনি লিভারে প্রোটিনে যেটা চলে তৈরি গেছেন, করছে, আচ্ছা যাই হোক বলুন। হ্যাঁ। লিভারে তৈরি করছে না ওইটা, ওই হুম হুম। ওইটা তো নাইট্রোজেন তো ওয়েস্টই হবে, মানে ওটা তো ওটা কি বুঝতে পারছি না, নেগেটিভ ব্যালেন্স যেটা বলছে মানে। নেগেটিভ ব্যালেন্স মানে আমি প্রোটিন খাচ্ছি কম, কিন্তু শরীরের প্রোটিনের চাহিদা অনুযায়ী শরীরের মধ্যে প্রোটিন যেগুলো জমে রয়েছে সেটা খরচ হচ্ছে, সেটা হচ্ছে নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স। যার ফলে ওয়েট ম্যাম লসটা হচ্ছে আরেকটা বেশি। জিনিস একটু, হুম যদি হুম ভিটামিন ডি কারো শরীরে অতিরিক্ত হুম। থাকে তখন কি ধরনের প্রবলেম, মানে এরকম কি কোনো প্রবলেম? তখনও আবার ওই ফ্যাটিক হতে পারে, লিভারের প্রবলেম আসতে পারে, কিডনির প্রবলেম আসতে পারে। কিডনির প্রবলেম না হলেও বেসিক্যালি লিভারের প্রবলেম আসতে পারে, তখন সেটাতেও একই সমস্যা। হুম, ম্যাম অ্যাকচুয়ালি আমি এই কোশ্চেনটা করতে যাচ্ছিলাম যে শহর এলাকা থেকে গ্রাম্য এলাকায় মানুষরা তো একটু রোদে চলাফেরা করে বেশি, তো তাদের হুম। ক্ষেত্রে কি এই লিভারের সমস্যাটা হওয়ার বেশি সম্ভাবনা থাকে? না, রোদে চলাফেরা করলে তাতে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি খুব একটা কিন্তু দেখা যায় না। হুম, ওটা খুব একটা দেখা যায় না। ওকে ম্যাম। আচ্ছা, এরপরে নেক্সট আমরা কথা বলবো ভিটামিন কে নিয়ে। ঠিক আছে, ভিটামিন কে নিয়ে আমরা খুব একটা বেশি মাথা ব্যথা মানে মাথা ঘামাই না, বাট এটাও অনেকটাই ইম্পর্টেন্ট। ভিটামিন কে কেন? আচ্ছা সরি, ভিটামিন ডি এর একটা নাম আমরা জেনে নেবো। যেহেতু ভিটামিন ডি
রিকেটকে প্রিভেন্ট করতে পারে, তাই ভিটামিন ডি কে বলা হয় অ্যান্টি র্যাকাইটিক ভিটামিন। ঠিক আছে, যেহেতু রিকেটকে প্রতিরোধ করে তাই একে বলা হয় অ্যান্টি র্যাকাইটিক। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এবার চলে আসি ভিটামিন কে তে। ভিটামিন কে মেন কাজ কি? এই যে ধরুন আমরা কোথাও পড়ে গেলাম, কেটে গেল, সরে গেল, রক্ত বেরোলো, তারপরে একটা সময় গিয়ে দেখি রক্তটা জমাট বেঁধে গেছে। যদি রক্তটা জমাট না বাঁধতো তাহলে কি হতো? আমার শরীর থেকে সব রক্ত বেরিয়ে যেত এবং আমি সেই মুহূর্তেই মারা যেতাম। তাহলে শরীরে যদি রক্ত শূন্যতা হয়, ভিটামিন কে আমাদের এই জায়গায় সাহায্য করছে। রক্তকে জমাট বাঁধতে, যখন টিস্যুটা ছিঁড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেই জায়গায় রক্তকে জমাট বাঁধতে সাহায্য করছে ভিটামিন কে, যাকে বলা হয় কোয়াগুলেশন বা ব্লাড ক্লট করতে হেল্প করছে। ঠিক আছে, প্রথমে কোয়াগুলেশনের স্পেলিংটা লেখা হতো কে দিয়ে, তাই এর নাম হয়েছে ভিটামিন কে। পরে তার স্পেলিং চেঞ্জ হয়ে গেছে সি তে। ভিটামিন কে মেইন কাজ হচ্ছে ইট অ্যাক্টস অ্যাজ এ ব্লাড ক্লটিং ফ্যাক্টর। কার মধ্যে পাই ভিটামিন কে? খুব একটা ডেফিসিয়েন্সি আমাদের হবে না যদি আমরা রেগুলার বেসিসে লিফি ভেজিটেবলস নিতে পারি। ঠিক আছে, ভিটামিন কে প্রচুর পরিমাণে আমরা পাবো লিফি ভেজিটেবলস এর মধ্যে, বা যে কোনো গ্রিন কালার ভেজিটেবলস এর মধ্যেও কিন্তু আমরা ভিটামিন কে পেয়ে থাকি। ঠিক আছে, ভিটামিন কে এর নাম কি? ফাইলোকুইনন। আচ্ছা, ভিটামিন কে যেটা বললাম যে প্রথমত কোয়াগুলেশন ফ্যাক্টর হিসেবে কাজ করছে। এছাড়াও ভিটামিন কে যেটাতে সাহায্য করে সেটা হচ্ছে আমাদের বোন হেলথ, বোনস কে স্ট্রং করার জন্য সাহায্য করছে। কেন? কারণ ভিটামিন কে একটা প্রোটিন তৈরি করে। ঠিক আছে, সেই প্রোটিনটা আমাদের অস্টিওক্যালসিন তৈরি করতে সাহায্য করে। অস্টিওক্যালসিন তৈরি হলে ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে। ওকে, তাহলে আমি যদি ভিটামিন কে তে আসি, তাহলে একটা কাজ হচ্ছে ব্লাড ক্লটিং, একটা কাজ সে করছে অ্যাজ ব্লাড ক্লটিং ফ্যাক্টর। কারণ ব্লাড ক্লটিং এর জন্য আমাদের যে ব্লাড ভেসেলস তার মধ্যে অনেকগুলো ফ্যাক্টর থাকে, অনেক প্রোটিনস থাকে, সেগুলোর সাথে ভিটামিন কে একসঙ্গে কাজ করে ব্লাড ক্লট করতে সাহায্য করছে। আরেকটা হচ্ছে বোনস এর ক্ষেত্রে। বোনস এর ক্ষেত্রে কি কাজ করলো? ভিটামিন কে ওই বোনস এর যে প্রোটিন অস্টিওক্যালসিন ওইটাকে তৈরি করতে সাহায্য করলো। এই অস্টিওক্যালসিনটা এবার ক্যালসিয়ামের সাথে বাইন্ড হয়ে ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সাহায্য করবে। তাহলে সেই জন্য আমি বলতে পারি আমার বোন হেলথের জন্য ভিটামিন কে প্রয়োজন হচ্ছে। কতটা প্রয়োজন হচ্ছে সারাদিনে? খুব কম পরিমাণে। ঠিক আছে, সারাদিনে আমি যদি বলি তাহলে মোটামুটি ভাবে ভিটামিন কে আমার লাগতে পারে only 0.5 to 1 মিলিগ্রাম। 0.5 to 1 মিলিগ্রাম ভিটামিন কে কিন্তু আমার সারাদিনে প্রয়োজন। কোথা থেকে পাবো এগুলো? প্রথমেই বললাম যে আমি যে কোনো যে কোনো প্লান্ট সোর্স থেকে পাবো। প্লান্ট সোর্স ছাড়াও আর পাওয়া যায় সিডস এর মধ্যে থেকে কিছুটা, বাট যা কিছু লিফি সোর্স রয়েছে সব থেকে ভিটামিন কে পাবো। যদি ভিটামিন কে ডেফিসিয়েন্সি হয় কি করে বুঝবো? ব্লাড ক্লটিং টাইম আমরা চেক করব ব্লাড ক্লটিং টাইম, এইটাকে আমরা চেক করব। অর্থাৎ কোথাও কেটে গেল, সেখানে রক্তটা জমাট বাঁধতে কতটা সময় লাগছে। যদি অনেক সময় লেগে যায়
তাহলে আমাদেরকে বুঝতে হবে আমাদের কিন্তু ভিটামিন কে ডেফিসিয়েন্সি রয়েছে। আর হঠাৎ করে কোথাও একটু ছড়ে গেল, কেটে গেল, তার জন্য যতটুকু রক্ত বেরোনোর, অন্য সবার হয়তো 1-2 মিনিটের মধ্যে, 2-3 মিনিটের মধ্যেই সেটা ঠিক হয়ে যাচ্ছে, বাট আমার সেটা হচ্ছে না। তাহলে আমাকে বুঝতে হবে আমার হয়তো ভিটামিন কে ডেফিসিয়েন্সি হলেও হতে পারে। তার জন্য আলাদা করে কিছু করতে হবে না, শুধু লিফি ভেজিটেবলস কে ইনটেক করব। তাহলেই কিন্তু আমি ভিটামিন কে চাহিদা পূরণ করতে পারবো। আমাকে আলাদা করে কোনো সাপ্লিমেন্টেশন নিতে হবে না। এই যে ব্লাড ক্লটিংটা করছে, এই ব্লাড ক্লটিংটা বেসিক্যালি কিভাবে করে, এর প্রথমেই বললাম যে অনেকগুলো মেকানিজমস রয়েছে। মেকানিজমটা কিরকম, আমাদের যে ব্লাড ভেসেলের মধ্যে থাকে প্রিথ্রম্বিন, ঠিক আছে? প্রিথ্রম্বিন এটা এক ধরনের প্রোটিন। প্রোটিন বলতে পারি, প্রিকারসর বলতে পারি, প্রোটিনের প্রিকারসর। ভিটামিন কে এই প্রিথ্রম্বিন যেটা ইনঅ্যাক্টিভ রয়েছে, একে থ্রম্বিনে ট্রান্সফার করে দেয়, ঠিক আছে? থ্রম্বিন বা বলতে পারি প্রথম্বিনে ট্রান্সফার করে দেয়। প্রথম্বিনে যখন ট্রান্সফার হলো, এই প্রথম্বিনটা এবার থ্রম্বিনে ট্রান্সফার হবে। এই সবই কিন্তু যাচ্ছে প্রোটিন। এই যে এই স্টেপটাই হচ্ছে ইম্পর্টেন্ট ফর ব্লাড ক্লটিং, ঠিক আছে? এই পুরো স্টেপটাতে তাহলে কাজটা কোথায় ভিটামিন কে করলো? অ্যাক্টিভ করে দিল। তাহলে ভিটামিন কে না থাকলে অ্যাক্টিভেশন হবে না। যখন থ্রম্বিন যদি প্রোডাকশন না হয়, তাহলে আমাদের ব্লাড ক্লটিং হবে না। এবার এই প্রোটিন গুলো কোথা থেকে এলো? আবার সেই আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্টসে আসতে হবে। প্রোটিন গুলো এলো অ্যামাইনো অ্যাসিড থেকে। যখন আমরা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড নিয়েছি, আমার বডিতে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছে, এবং তারা আমার সারা শরীরে এক একটা মিডিয়াম হিসেবে, তাদের কাজ অনুযায়ী আলাদা আলাদা মিডিয়াম হিসেবে ছড়িয়ে গেছে। ক্লিয়ার? এটার মধ্যে কোনো ডাউট কারোর? এটা ক্লিয়ার তো সবার কাছে? ম্যাডাম আরেকবার যদি রিপিটটা যদি করে দেন একটু। কোনটা বলবো বলো? ওই ভিটামিন কে টা একটু। ভিটামিন কে কোন জায়গাটা অসুবিধা হচ্ছে বুঝতে, বলো? না, প্রথম থেকে একটু রিপিটটা করতে বলছিলাম। মানে ভিটামিন কে আপনি কিছুই শোনেননি? সে কি কথা? না ভিটামিন না ক্লটিংটা K বলো, টা। ক্লটিং। ভিটামিন কে পুরোটা তো আমার পক্ষে রিপিট করা সম্ভব নয়, কারণ তাহলে আর আমি পড়ালাম কেন, আবার যদি প্রথম থেকে রিপিট করি, সেটা নয়। যদি স্পেসিফিক প্রবলেম থাকে সেটা বলবো। এই ব্যাপারটা একটু বলে দিন। প্রথম দিনের ক্ষেত্রে এটাকে আলাদা করেই লিখছি। তাহলে ধরুন আপনার কেটে গেল, যখন আমার ব্লাড ভেসেলের মধ্যে রয়েছে, তখন প্রোটিনটা কিন্তু ইনঅ্যাক্টিভ রয়েছে, প্রিথ্রম্বিন হিসেবে রয়েছে, ঠিক আছে? কেন ইনঅ্যাক্টিভ রয়েছে? যাতে ক্লট না হয়, নাহলে তো ইন্টারনাল হেমারেজ হয়ে যাবে, ইন্টারনালি ব্লাড ক্লট করে যাবে, সারা শরীরে ব্লাড ফ্লো করবে না। প্রিথ্রম্বিন হিসেবে রয়েছে। কেটে গেল যখন, তখন ভিটামিন কে সাহায্য করলো এই প্রিথ্রম্বিনকে প্রথম্বিনে কনভার্ট করে দিতে, ঠিক আছে? এই প্রথম্বিনটা এবার তৈরি করলো থ্রম্বিন। আমরা ক্যালসিয়ামের চ্যাপ্টার যখন পড়বো, এই স্টেপটার মধ্যে ক্যালসিয়ামের কি কাজ রয়েছে সেটাও জানবো। এখন শুধু ভিটামিন কে এর কাজটা জানছি। এবার তো লাস্টে কি তৈরি করলো? থ্রম্বিন। এই থ্রম্বিনটা আমার ব্লাড ক্লটিং এ সাহায্য করলো। তার মানে ভিটামিন কে যদি না থাকতো, তাহলে এই অ্যাক্টিভেশন হতো না। অ্যাক্টিভেশন না হলে ব্লাড ক্লটিং হবে না, তার ফলে আমাদের ন্যাচারালি ব্লাড লস হতে থাকবে এবং অ্যানিমিয়ার প্রবলেম আমরা দেখতে পারবো। ঠিক আছে, বোঝা গেল? জি ম্যাম। হ্যালো হ্যাঁ ম্যাডাম, বলুন। যখন ইন্টারনাল হ্যামারেজ হয় কারোর, ইন্টারনাল হ্যামারেজেও কি এই ব্লাড এইগুলো ক্লটিং হয়? হ্যাঁ। আচ্ছা, তখন এটা এফেক্টিভ হয়? তখনও কে কাজ করে, ক্যালসিয়ামও কাজ করে।
হ্যাঁ, মানে আচ্ছা ওরা কিন্তু দেখছে না যে আমি বাইরে কাটা হয়েছে না কোথায় কাটা হয়েছে। হেমারেজ হচ্ছে মানে বেসিক্যালি টিস্যুটা নষ্ট হয়ে গেছে, ব্লাড ভেসেলটা নষ্ট হয়ে গেছে। ব্লাড ভেসেলের বাইরে যেই বেরোবে ব্লাডটা, ও তখন মানে ভিটামিন কে এবং ক্যালসিয়াম ওরা কাজ করতে শুরু করে, বুঝেছেন? থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাম একটা কোশ্চেন ছিল, এই চারটা বোঝানোর আগে আপনি একটা বলেছিলেন লাইন, অস্টিও ক্যালসিন তৈরি করে যেটা, তারপরে কথাটা আমার মনে নেই ম্যাম, একটু যদি বলতেন লাইনটা। অস্টিওক্যালসিন হচ্ছে একটা প্রোটিন যেটা ক্যালসিয়ামকে বাইন্ড করতে সাহায্য করে। এই অস্টিওক্যালসিনটা বোনস এর মধ্যে থাকে। তো বোনস এর মধ্যে একটা প্রোটিন হচ্ছে অস্টিওক্যালসিন, এটাকে তৈরি করে ভিটামিন কে, তারপরে ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা হয়। ওকে ওকে ম্যাম। হুম, আচ্ছা, এই গেল তাহলে আমাদের ভিটামিন কে এর বিষয়। তো ভিটামিন কে টা মোটামুটি আমাদের এত অব্দি রয়েছে। তাহলে আমাদের কাছে ফাইনালি ফ্যাট সলিউবল ভিটামিনস যেগুলো রয়েছে সেগুলো কমপ্লিট হলো। এরপর তাহলে আমরা যে ওয়াটার সলিউবল ভিটামিনস গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে ফ্যাট সলিউবল ভিটামিনস গুলো একবার খুব ভালো করে গো থ্রু করবেন পিডিএফটা, না হলে কিন্তু সব গুলিয়ে যাবে। কারণ ভিটামিনস তো অনেকগুলো ভিটামিন পড়বো আমরা এরপরে, তো সব কিন্তু গুলিয়ে যেতে পারে, সেই জন্য খুব ভালো করে রিভাইজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আজকের মতন তাহলে আমরা এখানেই কমপ্লিট করছি ক্লাসটাকে। আবার নেক্সট উইকে দেখা হচ্ছে সবার সাথে।